আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আশোক লেল্যান্ড ১৬১৬ আইএল এই ট্রাকটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন। তো এই ট্রাকটার পুরাতন হিস্ট্রি অনেকেই জানেন যে এই ট্রাকটার যে কেবিনটা, স্পেশালি কেবিনের কথা বলছি, সেই কেবিনটা কিন্তু আর্মি বা মিলিটারির ট্রাকের জন্য তৈরি করা হয়েছিল অফিসিয়ালি, মানে আশোক লেল্যান্ড কোম্পানি তারা তৈরি করেছিল। পরে এটা কমার্শিয়াল ট্রাকে ইউজের ক্ষেত্রে পরে তারা সেটা নর্মাল ট্রাকে ইউজ করছে বা করে আসছে। তো ডে বাই ডে সেটা ইমপ্রুভ হয়েছে, বিভিন্ন ডিজাইনের চেঞ্জ এসেছে ইন্ডিয়াতে। আহ, অনেক ছোট সাইজের 6 চাকার ট্রাকে রয়েছে, কিন্তু বড়গুলোতে কিন্তু ডিফারেন্ট টাইপের কেবিন তারা ইউজ করছে। তাদের যেই যেরকম ক্যাপ্টেন সিরিজ রয়েছে, তারপর আভতার সিরিজ রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তো তাদের যে ডিজাইন লাইন আপ সেটা ডিফারেন্ট লেভেলের, কিন্তু ছোট সাইজের ট্রাকে এই ডিজাইন এখনও রয়েছে বিভিন্ন ট্রাকে, ইকোমেট সিরিজে। তো এই ট্রাকটার যে কেবিনটা সেটা অবশ্যই যেটা বললাম আর্মি ডিজাইন করা কেবিন বা মিলিটারি পারপাসে তৈরি করার, সেই কাজে চালানোর জন্য স্পেশালি তৈরি করা। তো এই কেবিনটার কিন্তু তাদের মিলিটারি ট্রাক ইউজ হতো। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো আশোক লেল্যান্ড স্ট্যালিয়ন সম্পর্কে, যেটা আসলে এই কেবিনটার আসল ট্রাক বা এই টাইপের ইউজের ক্ষেত্রে বলতে পারেন। তো 4x4 কনফিগারেশনের যে ট্রাকটা, 6 চাকা বা 6 চাকা কনফিগারেশনের মতোই আসলে। তো মিলিটারি ট্রাক সেজন্য বড় বড় 4টা চাকা রয়েছে। তো এই ট্রাকটা সম্পর্কে জানাবো আজকের এই পুরো ভিডিওটিতে। আর এই ট্রাকটা কিন্তু ইন্ডিয়াতে মোস্ট ইউজেবল একটি ট্রাক মিলিটারি ট্রাকের হিসাবে, এবং অনেক অনেক বেশি ভরসা করে আসলে ইন্ডিয়ান মিলিটারি। তারা যারা এই ট্রাকটা চালায় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, খাবার, ঔষধ হোক, অস্ত্র হোক, বিভিন্ন কাজের ক্ষেত্রে, বর্ডারে পাহারা দেওয়ার ক্ষেত্রে হোক, তাদের চলাফেরার ক্ষেত্রে হোক, তাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে হোক, অনেক বেশি ইউজফুল। তাদের যেই ডেঞ্জারাস টারেইন, ডেঞ্জারাস রাস্তাগুলো, যেখানে বরফের রাস্তা রয়েছে, ইট পাথর, মানে যেখানে কোনো রাস্তা নেই, সে সকল জায়গায় পারফেক্টলি চলতে পারে ট্রাকটা। তো এই ট্রাকটার কিছু স্পেশাল জিনিস রয়েছে, সেটা যেহেতু রয়েছে সেই কারণে চলে আসছে। তো এটা সম্পর্কে জানা যাক আজকের এই পুরো ভিডিওটিতে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, প্রথমে একটা জিনিস বলে রাখি, আশোক লেল্যান্ডের স্ট্যালিয়ন যে ট্রাকটা, এটা কিন্তু এই নির্দিষ্ট ট্রাকের নাম না। তাদের তাদের যতগুলা মিলিটারি ট্রাক রয়েছে আশোক লেল্যান্ডের বানানো, সবগুলার নামই স্ট্যালিয়ন, কিন্তু আলাদা ডিফারেন্ট নাম রয়েছে। 6x4, 8x4 বা আরও বিভিন্ন টাইপের ট্রাক রয়েছে। তো মিলিটারি যে ট্রাকগুলা, সেগুলো স্ট্যালিয়ন নামেই পরিচিত বা সেই নামেই চলে আসছে। আপনারা একটা জিনিস ভাবছেন আশা করি, সেটা হলো এই ট্রাকটাতে কী ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটার কারণে এই ট্রাকটা এত সাকসেসফুল। তো আপনারা অনেকেই জানেন হিনো সিরিজের ইঞ্জিন আশোক লেল্যান্ড প্রডিউস করে। হিনোর সাথে জয়েন্ট ভেঞ্চারে যে ইঞ্জিনগুলো তারা তৈরি করেছে, হিনো টেকনোলজি, সেই ইঞ্জিনগুলো হয়তো বা এখানে রয়েছে, কিন্তু এখানে না। এখানে অফিসিয়ালি এখানে হিনোর ইঞ্জিন ইউজ করা হয়েছে। মানে হিনোর কোনো সিরিজের, মানে হিনোর কোনো টেকনোলজি না, ডিরেক্টলি হিনোর ইঞ্জিন এখানে বসানো হয়েছে। সেটা হলো হিনো W06D 5.9 লিটারের ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। 5900 বা 5700, 5900 আর কি, তো এরকম সিসি কনফিগারেশনের। তো অনেক জায়গায় উল্লেখ নেই, কিন্তু এক জায়গায় আমি মানে ইনফরমেশন পেলাম, এবং সেটা অবশ্যই 100% রাইট যতটুকু আমার জানা। তো এই ইঞ্জিনটা তারা এই ট্রাকটাতে ইউজ করছে। এমনকি এই ইঞ্জিনটা যে খুব বেশি মানে আপডেটেড তা না। এই ইঞ্জিনটা আপনারা বলতে পারেন যে মিলিটারি পারপাসে যেহেতু, তো সেগুলোর একটু ইউরো এমিশন নর্মস কমই থাকে টেকনিক্যালি অনেক গাড়িতে আসলে। তো সেগুলো যেহেতু লিমিটেড আকারে তারা বানায়, মানে হাতে গোনা অল্প, তো সেই ক্ষেত্রে যদি তারা ইউরো এমিশন হাই করে, তো সেটা একটা রিসার্চের অনেক বেশি খরচ হবে সেই ক্ষেত্রে। তো এই ইঞ্জিনটা আপনারা বলতে পারেন যে হিনো J08 যে ইঞ্জিন রয়েছে, মানে হিনো AK1 যে বাস যেটা রয়েছে, সেই ইঞ্জিনের কাছাকাছি কনফিগারেশনের, অথবা বলতে পারেন যে হিনো RM2 যে বাস রয়েছে, সেই বাসের ইঞ্জিনের সেম টাইপের আসলে পাওয়ার কনফিগারেশন এবং RPM-এর সব দিক থেকে, কিন্তু ইঞ্জিনটা ডিফারেন্ট। তো অনেকটাই সিমিলার আসলে ইঞ্জিনের কনফিগারেশন এক্সেট্রা অন্যান্য জিনিসের ক্ষেত্রে। তো এই ইঞ্জিনটার ম্যাক্স পাওয়ার আউটপুট থাকছে, মানে হর্স পাওয়ার, সেটা হলো 221 হর্স পাওয়ার, 165 কিলোওয়াট। কিলোওয়াটে প্রকাশ করলে সেটা 2500 RPM প্রডিউস করতে সক্ষম। ম্যাক্স টর্ক থাকছে 800 নিউটন মিটার, 1400 থেকে 1900 RPM-এ। এখানে তারা এই যে ইঞ্জিনটা ছিল, এই ইঞ্জিনটা প্রথমে 400 Nm টর্ক প্রডিউস করতো, যেটা খুবই 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 কম আসলে, 400 নিউটন মিটার। টাটার যে TC গাড়ি আপনারা অনেকে জেনে থাকেন, 1613, যে আপডেটেড ইউরো 2 ইমিশন নর্মসের, মানে BS2 বলতে পারেন ইন্ডিয়ার ক্ষেত্রে, তো সেই ট্রাকের পাওয়ারের সমান আসলে। কিন্তু যেহেতু এটা মিলিটারি ট্রাক, তো আগে ইউজ হতো, তো এখন আপডেট হতে হতে একটু চেঞ্জ, একটু আপডেট, একটু মডিফিকেশন বা একটু টিউনিং করতে করতে তারা পরে এটার পাওয়ার বাড়িয়ে 800 Nm পর্যন্ত নিয়ে আসে, চেঞ্জ করে, আপডেট করে। তো এটা 800 Nm টর্ক প্রডিউস করে, যেটা ঠিক আছে।
কারণ মিলিটারি ট্রাকের ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার অনেক বেশি প্রয়োজন হয়। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 250 লিটারের, এবং এই গাড়িটিতে গিয়ার বক্স হিসেবে ইউজ করা হয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। তো এখানে 6 স্পিডের গিয়ার বক্স এখানে উল্লেখ করা হচ্ছে। তো এখানে হয়তো ব্যাক গিয়ার একটা থাকছে, টোটাল এখানে 7টা গিয়ার থাকছে। এবং এই গাড়িটি যেই রেয়ার এক্সেল থাকছে সেটি হলো ফুললি ফ্লোটিং সিঙ্গেল স্পিড উইথ ডিফারেন্সিয়াল লক। এবং এই গাড়িটির ট্রান্সফার কেস, মানে যে ট্রান্সফার কেস টাইপ, সেটা টুইন স্পিড। মেবি এটা যেই 4x4 যেটা মানে 4টা চাকা ইঞ্জিনের সাথে চলবে, তো সেই মোডে সেই গিয়ারে দিলে সেটা 2টা গিয়ার থাকছে সেখানে, এখানে তারা উল্লেখ করেছে। এবং এই গাড়িটির ফ্রন্ট এক্সেল থাকছে, ফ্রন্ট এক্সেল টাইপ থাকছে ফুললি ফ্লোটিং সিঙ্গেল স্পিড ড্রাইভ এক্সেল স্টেয়ারেবল, মানে অবশ্যই স্টেয়ারেবল এক্সেল থাকবে সামনে। এবং সাসপেনশন হিসেবে থাকছে এটাতে সেমি ইলেকট্রিক্যাল মাল্টিলিফ স্প্রিং অ্যাট ফ্রন্ট অ্যান্ড রেয়ার। এবং এই গাড়িটির স্টিয়ারিং হিসেবে এখানে ইউজ করা হয়েছে, স্টিয়ারিং টাইপ থাকছে ইন্টারনাল পাওয়ার স্টিয়ারিং LH টাইপ বা LH তার এখানে উল্লেখ করেছে। এবং ব্রেক থাকছে এখানে ফুল এয়ার ডুয়েল যে লাইন আর কি, ডুয়েল সার্কিট টাইপের ব্রেক, নর্মাল ট্রাকে যেরকম থাকে সেরকমই, জটিল কোনো ফাংশন না। এবং এখানে ইলেকট্রিক্যাল সিস্টেম হিসেবে ইউজ করা হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি, 2টা ব্যাটারি থাকছে মোস্টলি, 2টা থাকে আসলে। আর ব্যাটারি থাকছে 150 AH ক্ষমতা সম্পন্ন, মানে অ্যাম্পায়ারের। এবং হুইলস অ্যান্ড টায়ারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে টায়ার সাইজ থাকছে 14.00x20 PR SCH টিউব টায়ার। তো এখানে টিউব থাকবে অবশ্যই, টিউবলেস থাকলে ঝামেলা আছে মিলিটারি গাড়ি, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা মানে কি বলা, রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ইজি টেকনোলজি এখানে ইউজ করা যায় না, এখানে খুবই চিন্তা ভাবনা করে কোম্পানিকে গাড়ি বানাতে হয় মিলিটারি পারপাসে। এবং এখানে ক্যাব হিসেবে তারা ইউজ করেছে স্লিপার কেবিন, এসি প্রভিশন অপশনাল। তো এসি এখানে থাকার কথা, যেহেতু অনেক গরম জায়গায় চলবে, ইন্ডিয়াতে যে রাজস্থান বা অন্যান্য যে গরম ডেজার্ট এরিয়াগুলো রয়েছে সেখানে অবশ্যই এসি প্রয়োজন হবে চালানোর ক্ষেত্রে, পাহারা দেওয়ার ক্ষেত্রে বর্ডারে, তো সেই ক্ষেত্রে থাকার কথা অবশ্যই। আর এটা তো নর্মাল কোনো কাস্টমার কিনবে না যে এখানে অপশনাল জিনিস রয়েছে, অবশ্যই থাকার কথা। এবং ডাইমেনশনের ক্ষেত্রে যদি আসা হয়, এই গাড়িটির হুইল বেস 4500 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ থাকছে 7425 মিলিমিটার, ওভারঅল হাইট থাকছে 3110, ওভার বডি মানে যেটা ফুললি বডি আর কি, পিছের বডি সহ। এবং ওভারঅল ওয়েট থাকছে 2500 মিলিমিটার, মানে চওড়া 2500 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে অ্যাট ফ্রন্ট অ্যান্ড রেয়ার, মানে সামনে এবং পিছনে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 350 মিলিমিটার। তো এখানে যে পিছের যে ডিফারেন্সিয়াল বা সামনের যে ডিফারেন্সিয়াল, আসলে সামনে পিছে দুই জায়গাতে এখানে ডিফারেন্সিয়াল ইউজ করা হয়েছে। তো ডিফারেন্সিয়াল ইউজ হওয়ার কারণে ডিফারেন্সিয়ালের যে নিচের যে অংশটা সেটা মাটি থেকে কতটুকু দূরত্ব সেটার, তো সেই ডিস্টেন্সটাকেই এখানে বোঝানো হয়েছে। আর নিচে এমনিতে বেশি ফাঁকা রয়েছে কারণ ডিফারেন্সিয়ালটা একটু নিচের দিকে। তো এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই হওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ মিলিটারি পারপাসের একটি গাড়ি। এবং এখানে অ্যাঙ্গেল অফ অ্যাপ্রোচ অ্যান্ড ডিপ্রোচ অ্যাঙ্গেল থাকছে 30 ডিগ্রি বাই 30 ডিগ্রি, মানে সামনেও 30 ডিগ্রি পিছেও 30 ডিগ্রি, যেই গাড়ির ঢালে ওঠার সামনে যেই অংশটা আর পিছের যে অংশটা, অ্যাপ্রোচ অ্যান্ড ডিপ্রোচ অ্যাঙ্গেল। এবং এই গাড়িটির আনল্যান্ড ক্যাব চেসিস অ্যান্ড প্ল্যাটফর্ম সহ এটার ওজন 7750 কেজি, মানে 7.5 টন বা 8 টন, মোস্টলি 50 কেজি কম, 8 টনের মতো এই গাড়িটার ওজন, মানে 8 টনের কাছাকাছি, 50 কেজি কম। গাড়িটির লেড ইন GVW তারা এখানে উল্লেখ করছে, মানে গ্রস ভেহিকেল ওয়েট, সেটা হলো 12,750 কেজি, মানে 13 টনের কাছাকাছি আর কি, অলমোস্ট। তো এই গাড়িটার যে ওজন, সেই ওজনের ডাবল ওজন টানতে পারবে আনুমানিক এই গাড়িটা, মানে 14 টনের মতো হয়তো হতে পারে আনঅফিসিয়ালি। এবং পেলোড ক্যাপাসিটি থাকছে 5 টন, যেটা মানে টোটালি গাড়ির নিজের ওজন বাদ দিয়ে। তো মিলিটারি পারপাসে যেহেতু গাড়ি নিজে অনেক ভারী হয়, সেই ক্ষেত্রে অনেক কিছু ইউজ করা থাকে, হার্ড মেটেরিয়াল সেই ক্ষেত্রে। এবং পারফরমেন্সের এমনিতে কিন্তু এই গাড়িটা হালকা অন্য যে কোনো গাড়ির চেয়েতে। বাংলাদেশের মিলিটারিতে যেরকম ইন্টারন্যাশনাল লেভেলের গাড়ি রয়েছে, কামাজের গাড়ি রয়েছে, তারপরে ইভেকোর গাড়ি রয়েছে, চাইনিজ কিছু গাড়ি রয়েছে, মার্সিডিজের কিছু গাড়ি রয়েছে, তারপরে আইসুজুর কিছু গাড়ি রয়েছে, হিনোর রয়েছে, কিন্তু কিছু কিছু গাড়ি ডেডিকেটেডলি অনেক ট্রাক রয়েছে, স্পেশালি কামাজ, তারপর আর কিছু ব্র্যান্ডের রয়েছে। তো সেটা দেখলে ভিডিও গেমের কথা মনে হবে, অনেক রাফ অ্যান্ড টাফ গাড়ি, ছোটো দুইটা সামনে হেডলাইট লাগানো, খুবই উঁচা একটা গাড়ি, যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের। তো সেই গাড়িটার ওজন অনেক বেশি, সেখানে V8 ইঞ্জিন ইউজ করা, 1000 Nm টর্ক প্রডিউস করা অনেক। তো সেটা নিয়েও নেক্সটে জানাবো আপনাদেরকে কোনো একটি ভিডিওতে।
কিন্তু সেটার কিন্তু পেলোড ক্যাপাসিটি কম। তো এটার কিন্তু সেই তুলনায় পেলোড ক্যাপাসিটি বেশি, তো সেই ক্ষেত্রে এটার একটু প্লাস পয়েন্ট রয়েছে। প্লাস এটা তাদের দেশের রোড অনুযায়ী স্পেশালি কাস্টমাইজ করা ইন্ডিয়ান রোডের জন্য। এবং এই গাড়িটার পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসা হয়, ম্যাক্স স্পিড থাকছে গ্রেটেড 100 km/h। যেহেতু ভারী গাড়ি, মিলিটারি গাড়ি অবশ্যই ভারী হয়ে থাকে, চাকাগুলো দেখতে পাচ্ছেন কত মোটা মোটা, বড় সাইজের, ডিফারেন্সিয়াল বা অন্যান্য জিনিস রয়েছে। তো সব কিছু মেনটেন করে আসলে চলতে হবে, সেজন্য সেই ক্ষেত্রে কমই আসলে, কারণ নর্মাল ট্রাকে 120-130ও থাকে। এবং এই গাড়িটির ম্যাক্স গ্রেডেবিলিটি 25%, মানে ঢালে উঠতে পারবে। এবং এই গাড়িটির মেন টার্নিং ক্লিয়ারেন্স ডায়ামিটার থাকছে, TCD থাকছে 18.5 মিটার, 18.5 মিটার। এবং এই গাড়িটির ড্রাইভ থাকছে LHD, লেফট হ্যান্ড ড্রাইভ মোস্ট প্রবাবলি, কারণ এই গাড়িটার প্রত্যেকটা চাকাতেই ইঞ্জিনের পাওয়ার যাবে, এখানে ফ্রন্ট হুইল ড্রাইভ অথবা রেয়ার হুইল ড্রাইভ বলার সুযোগ নেই। তো এই যে গাড়িটা আপনারা দেখলেন না তখন যাবৎ, এই গাড়িটার ওজন অনেক কম। আশোক লেল্যান্ডের গাড়ির ওজন অনেক কম হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন, এটা দেখে বোঝা যায়, আসলে বলার মতো কোনো কিছু নাই। কিন্তু এখানে অনেক কিছু ইউজ করার পরেও গাড়িটার ওজন তাও কম, মানে মিলিটারি গাড়ি হিসেবে। আর অনেক গাড়ি রয়েছে যেগুলো আসলে ওজনে অনেক ভারী, মানে গাড়ির শক্তি অনেক বেশি প্লাস গাড়ির ওজন অনেক ভারী। তো ভারী হওয়ার কারণে গাড়ির পেলোড ক্যাপাসিটি অনেক কম হয়ে যায় সেই তুলনায়। কিন্তু এটার তুলনামূলক অন্যান্য দেশের মিলিটারি গাড়ির চেয়েতে এটার কিন্তু পেলোড ক্যাপাসিটি তুলনামূলক বেশি, আর এটার এফিসিয়েন্সি অনেক বেশি। এবং এই গাড়িটা মানে পুরা গাড়ি বরফে ঢেকে গেছে এরকম একটা জায়গাতে, ইন্ডিয়ার হিমালয়াতে হয়তো বা বর্ডার এরিয়াতে। তো সেখানে চাবি দিল, ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। হয়তো বা যে তেল গরম করার ইলেকট্রিক ফাংশন থাকতে পারে এরকম কিছু, অবশ্যই সেটা প্রয়োজন, তেল যদি জমে যায়। সেইখানে এই ইঞ্জিনটা সার্ভাইভ করতে পারছে আসলে। হিনোর ইঞ্জিন বলে কথা, আসলে হিনোর ইঞ্জিন কোন লেভেলে সার্ভাইভ করতে পারে সেটা সম্পর্কে একটা ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। সেটা খুব রিসেন্টলি হবে হয়তো বা, আমি অনেক আগে থেকে প্ল্যান করছি কিন্তু খুব করা হচ্ছে না। সেটা ইনফরমেশনগুলো আপনাদের সামনে একবারও তুলে ধরার চেষ্টা করবো সেই ভিডিওতে। তো অবশ্যই আপনারা চোখ রাখতে পারেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিওটি দেখার জন্য। সেখানে আপনারা জানতে পারবেন আসলে হিনোর ইঞ্জিনের দৌড় কত দূর পর্যন্ত, আর হিনোর ইঞ্জিন আসলে মানে কতটুকু চাপ সহ্য করতে পারে। সেটা দেখলে আশা করি আপনাদের সকলেরই মানে অবাক লাগবে যে এতটা বেশি সার্ভাইভ করতে পারে রাফ কন্ডিশনে। তো এই গাড়িটা কিন্তু খুবই খুবই ইউজফুল একটা ট্রাক ইন্ডিয়ান মিলিটারিতে। আর এই গাড়িটার যে কেবিনটা, মানে কেবিনে কিন্তু গ্লাস অনেক বেশি, মানে যে জানালার অংশগুলো অনেক বেশি, সেই ক্ষেত্রে চারি সাইডে কিন্তু তাকানোর বা ভিজিবিলিটি পাওয়াটা অনেক বেশি সম্ভব হয়। মানে টাটার যে গাড়িটা দেখতে পাচ্ছেন পিছে মিনিয়েচার, তো এই ট্রাকে তো এই টাইপের যে ট্রাকগুলো আসলে, তো এই টাইপের যে ট্রাকগুলো, তো এই ট্রাকগুলোতে টাটার যে ট্রাকগুলো, তো এই সাইডে জানালা বা মেন যে উইন্ডশিল্ড সাইডের যে জানালা, এটার চাইতে অশোক লেল্যান্ডের গাড়ির কিন্তু ভিজিবিলিটি অনেক বেশি। তো ভিজিবিলিটি বেশি হওয়ার কারণে কি হয় যে চারি সাইডে দেখতে কিন্তু অনেক সুবিধা হয়, যে কোনো কিছু ঘটছে কি না, শত্রুপক্ষ বা এক্সেট্রা অন্যান্য কিছু, বা ভিজিবিলিটি চালানোর ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো। তো সেই ক্ষেত্রে অনেক বেনিফিট রয়েছে। এবং এই কেবিনটার কারণে একটা আলাদা একটা কনফিডেন্স পাবে, যে একটা বসার যে একটা অ্যাঙ্গেল, তো সেটা অনেক ক্ষেত্রে বোঝা যায় আসলে। আর অনেকে বলে যে অশোক লেল্যান্ডের গাড়ির কেবিন অনেক হালকা, ভাইব্রেশন অনেক বেশি দেয়। এটা তো হয়তো বা না হওয়ার কথা, কারণ মিলিটারি গাড়ি, তো সেক্ষেত্রে একটু ওজন একটু বেশি হওয়ার কথা। তো সেটা এখানে সলভ হওয়ার কথা, একটু ভারী হওয়ার কারণে বেটার পারফরমেন্স পাওয়ার কথা, কারণ কেবিন একটু ভারী হলে সেটা একটু ভাইব্রেশন কম আসে সেই ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই যেটা বললাম, হিনোর স্পেশাল ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই সেই ভিডিওটা আনার চেষ্টা করবো, যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব হয়। আর আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আপনারা কোন বাস অথবা ট্রাক সম্পর্কে দেখতে চান। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।